আগে আমি দর্শকদের কাছে আমি এখানে জি মুর্তজা আপনি বলবেন। আমি দর্শকদের কাছে যেটি জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারি বাস্তবায়ন করবে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারীর এমন বক্তব্য সমর্থন করেন কিনা, সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবায়ন করার কথা কিনা সেটি শতকরা 68% মনে করেন যে হ্যাঁ করা উচিত, শতকরা 32% মনে করেন যে করা উচিত না। 56,000 5 আগস্ট আর সরকার গঠিত হয়েছে 8 আগস্ট। এই যে মাঝখানে 3টি দিন গেছে, এই 3টি দিন দেশে কোনো সরকার ছিল না। একটা অরাজকতা, আক্রমণ, পাল্টা আক্রমণ, পালানো ইত্যাদি ঘটনাগুলো এই 3 দিন সময়ের মধ্যে ব্যাপক হারে ঘটেছে। অবশ্যই অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারাই যেহেতু সরকার গঠন করেছে, তাদের পুরো একটা দায় পড়ে, কিন্তু সেই জায়গাটিতে সরকার চেষ্টা করেছে। আমি যেটা দেখেছি, চেষ্টার জায়গাতে একটা বড় দুর্বলতা ছিল, তার হাতে পুলিশ ছিল না। তার হাতে পুলিশ না থাকার কারণে অনেক জায়গাতে সে কাজটা করতে এক নাম্বার। আর পরবর্তী সময়ের কথা যদি আপনি বলেন, যেভাবে প্রচারণাটা হচ্ছে, প্রচারণাটাকে একটা প্রোপাগান্ডার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটার কারণটা হচ্ছে আপনি যে সময়ের থেকে যে সময়ের কথা বলছেন, আপনার ওই কথার সঙ্গে আমি একমত এবং আমার অভিজ্ঞতাও তাই, এর বাইরে না। সুতরাং এটা নিয়ে কথা বলছি, আমি শুধু যোগ করছি যে অন্য যে কোনো সময়ের চেয়ে এখনকার প্রেক্ষাপটটা একটু আলাদা ছিল। সেই আলাদাটা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তীতে দেশে 3 দিন সরকার থাকলো না এবং বহু রকমের ঘটনা ঘটছিল। সেই ঘটনার সময় ইন্ডিয়ান মিডিয়া, বিশেষ করে কলকাতার বাংলা স্যাটেলাইট চ্যানেলগুলো যে প্রক্রিয়াতে প্রোপাগান্ডা চালাচ্ছিল, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনোদিন এই প্রোপাগান্ডা চালায় নাই। আমাদের ইনফ্লুয়েন্সাররা বারবার দেখাচ্ছে, দেখো ওরা কি বলে, ওরা মনে এখন নিয়ে যাবে শেখ হাসিনাকে আইন আবার বসাই দিবে, এত সহজ। মানে শেখ হাসিনার সময় শেখ হাসিনা প্রকাশ্যে বললেন, মানে আমি আজকে এই কথাটা অনেকবারের মতো আবারও বলতে চাই, প্রকাশ্যে নির্লজ্জ ভাবে দাম্ভিক ভাবে বললেন যে আমি ডেইলি স্টার প্রথম আলো পড়ি না। ডেইলি স্টার প্রথম আলোর সাথে আমার আলাদা কোনো মানে ভালোবাসা নাই, আমি ডেইলি স্টার প্রথম আলোতে মানে প্রথম আলো গ্রুপে কাজ করেছি সেজন্য না, কিন্তু তিনি বলেছিলেন নির্লজ্জ অসভ্য ভাবে সেই ডেইলি স্টার প্রথম আলোর 5 আগস্টের পর মানে পুলিশের পহরা দিতে হইতেছে, এ পুরাই দিবে, এ বয়কট করবে, এগুলি কেমন মানে মানে বুঝতে ভাই এটা আপনি কি হয় দেখেন। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। শেখ হাসিনা সরকারের পতনের 3 মাস হলো, গণতন্ত্রের পথে কতটুকু এগোলাম আমরা, কি কি বিষয় নিয়ে আমরা এখন সবচেয়ে বেশি ভাবিত হচ্ছি, সংবিধান, গণতন্ত্র এবং অন্যান্য প্রতিদিনের বিষয়ের মধ্যে কোথায় আছি আমরা, এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। ফরিদা আপা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি সময় করে আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের সবার পক্ষ থেকে। আমাদের সাথে আরও থাকছেন জ্যেষ্ঠ সাংবাদিক, ডেইলি স্টার বাংলা সম্পাদক জনাব গোলাম মুর্তজা। জনাব গোলাম মুর্তজা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আপনি আমাদের অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। জি ফরিদা, আমি আপনাকে যেহেতু পেয়েছি, আপনার কাছ থেকে একটু শুরুতে একটু জেনারেলি একটু জানতে চাই, সরকারের থেকে রাষ্ট্র চালাতে কেমন লাগছে? আপনি এনজয় করতেছেন এই 2-2.5 মাস 3 মাস? না, আমি প্রথমে দর্শকদেরকে আমার শুভেচ্ছা জানাতে চাই, কারণ আমরা যেই অবস্থায় এসছি এবং একটা গণ অভ্যুত্থান মানে আমাদের দেশের জনগণ শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছে যে এত একটা খারাপ পরিস্থিতিতেও তারা যখন ঐক্যবদ্ধভাবে এবং সংগ্রাম করে আন্দোলন করে পরিবর্তন আনতে পারে, সেই দিক থেকে যেহেতু সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের অংশ হতে পেরেছি, সেটা অবশ্যই নিজেকে সৌভাগ্যবান মনে করি এবং ভালো লাগছে। কিন্তু আবার ভালো লাগছে বলেও পুরোটা ভালো লাগছে বলছি না, এই কারণে যে আসলে তো কাজটা কঠিন। আমরা যে অবস্থায় এসেছি, সব সিচুয়েশন তো অত ভালো নাই চারপাশে, তো কাজে সবকিছু করা, আগে যেভাবে স্বাধীনভাবে অনেক কিছু করতে পারতাম, কিন্তু এখন সরকার বলে যে জিনিসটা আছে সেটাতে কাজ করার কিছু নিয়ম আছে, আমাদের পরস্পরের মধ্যে সম্পর্কের ব্যাপার আছে, রাষ্ট্রের ব্যাপার আছে, এখানে আমাদের দায়বদ্ধতা অনেক বেশি এবং জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। অন্যান্য সরকারের বেলায় যেমন হয় সেটা তো আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা একটা রক্তাক্ত গণ আন্দোলনের পরে এসেছি, এতগুলো তরুণ প্রাণ ঝরেছে, এতগুলো আহতরা এখনো হাসপাতালে আছে, জীবন তাদের মানে পঙ্গুতে চলে গেছে, তো তাদের কাছে আমার যতবার মনে হয় যে আমাদের সরকারের প্রত্যেকেই একটা দায়বদ্ধতা আমরা অনুভব করি। সেটার কারণে বলবো যে এনজয় করছি বলবো না, দায় কিছু নিতে পারছি বা করার চেষ্টা করছি, এটা ভালো লাগছে। ফরিদা, জনগণের কাছে দায়বদ্ধতার কথা আপনি বললেন। এখন সরকার চালানোর সময় বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা যে শব্দটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে সংবিধান। আপনি কি নিজেকে একটা সাংবিধানিক সরকারের অংশ মনে করেন এবং সাংবিধানিক সরকারটা আপনার কাছে গুরুত্বপূর্ণ কিনা বা
এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? সংবিধানের ব্যাপারটা আমরা অনেক বেশি শুনছি এই কয়েকদিন। হ্যাঁ, গণ অভ্যুত্থানের পরে আসলে যে সরকার গঠিত হয় সেটা সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্ন থাকার কথা না, কিন্তু যেহেতু আমরা একটা সাংবিধানিক ভাবে আমরা শপথ নিয়েছি এবং আমরা সেরকম ভাবে সংবিধান মেনে আমরা সরকার গঠন হয়েছে, তো সেজন্য একটা ধারাবাহিকতা আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে এই সংবিধান কতটুকু আমরা রাখতে পারবো, বা যেহেতু এটার ভিতরেই এমন অনেক কিছু ছিল যা কিন্তু দেশে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে, যা অনেক অগণতান্ত্রিক হয়ে উঠেছিল, স্বৈরশাসকদেরকে টিকিয়ে রেখেছিল, ফলে এই সংবিধানের অংশ হওয়াটা একটু কঠিন। ফলে যেহেতু সংবিধান সংস্কারের প্রশ্ন আসছে এবং এগুলো নিয়ে কথা বলছে, বিশেষ করে ছাত্ররা তো এটা ভিন্নভাবে দেখছে, ফলে আমি মনে করি যে আমি সেদিকেই যাব যেদিকে জনগণ যেদিকে যাবে, এবং এটা আমরা জনগণের অংশ হিসেবে মনে করি আর কি। এবং জনগণের চাওয়াটাকে আপনি ছাত্রদের চাওয়া হিসাবে দেখছেন, যারা বলছেন যে সংবিধান পুরোটা। জি আপা। না, আমি শুধু জনগণ বলতে শুধু ছাত্র বোঝাচ্ছি না। আচ্ছা, আসলে জনগণ বলতে ছাত্র একটা বড় অংশ, কিন্তু আসলে এই যে অভ্যুত্থানটা হয়েছে এটা ছাত্র জনতা, শ্রমিক এবং সবার ছিল, ফলে এটা জনগণ বলতে সবাইকে বোঝাচ্ছে। আমি এই প্রসঙ্গে আবার একটু আসবো, আমি কি একটু প্রশ্নটা করে রাখি, কারণ প্রশ্নটা একটু মুর্তজা ভাইয়ের কাছেও যাবে। আপনি কি ফরিদা আপা, আপনি কি মনে করেন, মানে আমরা অবশ্যই অনেক বিষয় নিয়ে কথা বলতে চাই, কিন্তু এইটা একটু আপনি কি মনে করেন যে এখন অনেকে বলছেন এই কথা যে আমাদের আসলে একটা বিপ্লব পরবর্তী সময় একটা জাতীয় সরকার হওয়া প্রয়োজন ছিল, আপনি কি মনে করেন এই সরকারটা জাতীয় সরকার, নাকি জাতীয় সরকার হওয়ার ক্ষেত্রে কিছুটা বাকি আছে যেটা আসলে পূরণ করা দরকার খুব দ্রুত, বা জাতীয় সরকার আসলে কিভাবে হতে পারে সেটা নিয়ে আসলে একটা আপনার কথা শুনবো, কিন্তু আমি একটু এটা মুর্তজা ভাইকে আগে শুনতে চাই। মুর্তজা ভাই, সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে, সাংবিধানিক সরকার কিনা, সরকারের সংবিধান কিনা, সংবিধান সরকার কতটুকু মানবে, ফেলে দিবে, সংবিধানটা রাখা দরকার ছিল কিনা, জাতীয় সরকার করা দরকার ছিল কিনা, আপনার মতামত একটু আমরা শুনতে চাই। আমরা আবার ফরিদা আপাকে শুনবো জাতীয় সরকারটা নিয়ে, আপনাকে যদি একটু শুনে আসি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক বড় বড় প্রশ্ন, অনেক বড় প্রেক্ষাপট। যে আপনি শুরুতে ফরিদা আপাকে যে প্রশ্নটি করলেন যে এই সরকারের পরিচয়টা কি, এটা কি সাংবিধানিক সরকার, সংবিধানের বাইরের সরকার? আমি যেভাবে দেখি সেটা একটা বিপ্লব, এবং বিপ্লব বা গণঅভ্যুত্থান, যেটা গণঅভ্যুত্থান বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো একটা গণঅভ্যুত্থান যখন সংগঠিত হয়, সেই গণঅভ্যুত্থান তো আর সংবিধানে কি লেখা আছে সেটার পরিপ্রেক্ষিতে হয় না। আর সংবিধানে, পৃথিবীর কোন দেশের সংবিধানে তো এরকম লেখা থাকে না যে সেই দেশের একটা সরকার থাকবে, সেই সরকার তার বাহিনী দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করতে পারে, লেখা থাকে না। তো আমাদের সংবিধানেও তেমনটা লেখা নাই, কিন্তু বাংলাদেশে কিরকম একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, এবং সেই গণঅভ্যুত্থানের পরিণতিতে যে সরকার, শেখ হাসিনা নিজে পালিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে তার দলের নেতা মন্ত্রীরা সবাই পালিয়েছে। এখন পরবর্তীতে যে সরকারটা গঠিত হয়েছে, সেই সরকার যে সংবিধানের আলোকে গঠিত হয়েছে এটা বলা একটু মুশকিল, আবার সংবিধান পুরোটা বাদ দিয়ে গঠিত হয়েছে সেটাও নয়। তার মানে হচ্ছে এই সরকার কিছুটা সংবিধানের আলোকে গঠিত হয়েছে আর কিছুটা সংবিধানের বাইরে গিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ সরকারকে আপনি পুরোপুরিভাবে সাংবিধানিক বলতে পারবেন না, এই সরকারের একটা সুনির্দিষ্ট একটা নামে বলতে পারবেন, এটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা কোনো বিপ্লবী সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার নাম দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নাম হচ্ছে, এটা আমি যেভাবে দেখি সেটি হচ্ছে একটা বিপ্লব, একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, গণঅভ্যুত্থানের সঙ্গে একটা নৈরাজ্যের সম্পর্ক থাকে, সেই নৈরাজ্যটা নিরসন করার জন্য একটা সরকার গঠন করতে হয়। সেই সরকারটা গঠন করে বিজয়ীরা, গণঅভ্যুত্থানে যারা বিজয়ী হয় সেই বিজয়ীরা। তো বাংলাদেশে যেটা হয়েছে, গণঅভ্যুত্থান হচ্ছে ছাত্র জনতা বলতে বাংলাদেশের প্রায় সব মানুষ এই গণঅভ্যুত্থানের সঙ্গে ছিল, আওয়ামী লীগ বাদ দিয়ে। আওয়ামী লীগেরও অনেকের সঙ্গে ছিল, অনেকে চুপ ছিল। তো সেই ছাত্র জনতার চাওয়া অনুযায়ী একটা সরকার গঠিত হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়েছে, তিনি তার মতো করে একটি সরকার গঠন করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। অর্থাৎ উপদেষ্টাদের নেওয়া হয়েছে, আরো কিছু সরকারি কর্মকর্তাদের নিয়ে তিনি একটা সরকার পরিচালনা করছেন। এখন এই সরকারটি পুরোপুরি সাংবিধানিকও নয়, সংবিধানের একেবারে পুরোপুরি সংবিধানের বাইরে তাও নয়, তবে এটা কোনো বিপ্লবী সরকার নয়, এটা আপনি বলতে পারেন। আর জাতীয় সরকারের যে কথাটি আপনি বলছেন, এই সরকারকে আমি জাতীয় সরকার বলছি না। তার কারণ হচ্ছে এই আন্দোলনের সঙ্গে ছাত্র
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামনে ছিল, তার সঙ্গে শ্রমিক থেকে রিকশাওয়ালা থেকে শুরু করে সবাই যোগ দিয়েছিল, রাজনৈতিক দলগুলো যোগ দিয়েছিল। রাজনৈতিক দল বলতে বিএনপি, জামাত, বাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সহ সর্বস্তরের মানুষের সঙ্গে যোগ দিয়েছিল। কিন্তু যখন সরকারটা গঠন করা হয়েছে, মূলত সরকারটা গঠন করার ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সঙ্গে সামরিক বাহিনী সহ আরো অনেকে ছিল, কিন্তু তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এখন তারা সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে আমি যেটা মানুষের চাওয়া ছিল বা প্রত্যাশা ছিল অনেকের, মানুষের বলতে অনেকের, যেটা একটা জাতীয় সরকার রূপ দেয়া যায় কিনা। জাতীয় সরকারের রূপ দিতে হলে এখানে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার চেষ্টা দরকার ছিল। আমি যতদূর জানি মোটামুটি ভাবে দায়িত্ব নিয়েই বলতে পারি যে জাতীয় সরকার গঠনের একটা উদ্যোগও ছিল ভেতরে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় রাজনৈতিক দল বিএনপি চায়নি এই সরকারের অংশ হতে। বিএনপি চেয়েছে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী একটা সরকার গঠিত হবে, সেই সরকারকে তারা সর্বতোভাবে সহায়তা করবে, সেই সরকার একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। আর এই সরকার আন্দোলন করে যেহেতু সফল হয়েছে ছাত্র জনতা, বিজয়ী হয়েছে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা যখন কিছু সংস্কার করতে চাইছে, সেই সংস্কার করার জায়গাগুলোতে এখন রাজনৈতিক দলের সঙ্গে, বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের সঙ্গে কিছুটা টানাপোড়েন তৈরি হচ্ছে। এটা যে একেবারে সাংঘর্ষিক অবস্থায় চলে গেছে সেটা বলা যাবে। জাতীয় সরকার যদি হতো তাহলে এই টানাপোড়েনের জায়গাটা থাকতো না। এখন বিএনপি চায় অতি দ্রুত সময়। কোন বিএনপির কোন নেতা বলছেন যে মার্চ এপ্রিলে নির্বাচন সম্ভব, কোন নেতা বলছেন যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন সম্ভব। আবার বিএনপির যদি দুইজন নেতার কথা আমি ধর্তব্যের মধ্যে নেই, তারেক রহমান এখন পর্যন্ত যে বক্তব্য দিয়েছেন সেটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ, যে তিনি সরকারকে কোন রকম চাপের মধ্যে রাখতে চাচ্ছেন এরকম কোনো কথা তিনি বলেননি। মির্জা ফখরুল বলেছেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মরণও করিয়ে দিয়েছেন যে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু করবেন না, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। কমিশন গঠনের জন্য একটা সার্চ কমিটি গঠন করেছে, সেটা নিয়ে কিছু কথা আছে, বাট গঠন করেছে। সরকারও নির্বাচনের দিকে যেতে চাইছে। আমি মনে করছি যে সরকার একটা মিশ্র প্রকৃতির একটা সরকার, অন্তর্বর্তীকালীন যেটা নাম দেয়া হয়েছে, এটাকে এক নামে অভিহিত করা একটু কঠিন। গণ অভ্যুত্থান পরবর্তী নৈরাজ্য নিরসনের জন্য যে সরকারটা দরকার ছিল, আমি মনে করি যে মোটামুটি ভাবে ঠিকই আছে, দু একটি ব্যতিক্রম ছাড়া। মুর্তজা ভাই, আমি যেটা আসলে আপনার মাঝখানে একটু ঢুকতে চাইতেছিলাম, যেটা পারতেছিলাম না, যেটা মাঝখানে একটু ঢুকতে চাইতেছিলাম কিন্তু পারতেছিলাম না, কিন্তু সেইটা হচ্ছে যে মুর্তজা ভাই আপনি, আমরা কি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি? না, আমি কিন্তু শুনতে পাচ্ছি, আমি কিন্তু শুনতে পাচ্ছি। মুর্তজা ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? খালেদের কথা শোনা যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে মুর্তজা ভাই আমাকে শুনতে পাচ্ছেন না। আমি এটা ফরিদাও শুনতে পাচ্ছেন না আমাকে, মানে মুর্তজা ভাই শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি এখন শুনছি, মাঝখানে শুনতে পাইনি। আচ্ছা মুর্তজা ভাই, আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি এত সুন্দর করে বললেন যে সরকারটার একটা পরিচয়, যে মানে যদি আমি এটাকে এক লাইনে বলি, যেটা হচ্ছে জাতীয় সরকার মাইনাস বিএনপি, বা জাতীয় সরকার মানে বিএনপি কে ছাড়া জাতীয় সরকার। এবং সেইটা আপনি যেমন একটু ইঙ্গিত দিলেন, সেই ব্যাপারটা আমিও আসলে কয়েকজনের কাছ থেকে শুনছি যে বিএনপি কে আসলে চাওয়া হয়েছিল জাতীয় সরকারে, বিএনপি জাতীয় সরকারে যায় নাই। কিন্তু এখন যে বিএনপি যায়ও নাই, আবার সরকারের সাথে একটা দূরত্ব তৈরি হলো, এইটা কিরকম? আবার কয়েক রকম মন্তব্য পাওয়া যাচ্ছে যে চাপে রাখতে চাই না, আমরা বুঝি সরকারের এই জিনিস করতে হবে। এইটা আপনি আসলে কিভাবে দেখছেন? এবং এর ফলে মানে নানা ধরনের অস্থিরতা নানা জায়গা থেকে তৈরি হচ্ছে, কিন্তু এটা আপনি কিভাবে দেখছেন? আমরা ফরিদাকে শুনবো, কিন্তু ফরিদার সাথে ফরিদাকে এখন আমাকে শুনতে পাচ্ছেন? আমি একটু টেস্ট করে আসি। জি ফরিদা শুনতে পাচ্ছেন? তাহলে ভাই একটু বলেন যে এটা কিরকম, যে বিএনপি জাতীয় সরকার গেলেও না, আবার সরকারের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে, এটা কিরকম? এটাকে আমি খুব অবাক হচ্ছি না, এবং খুব বড় করেও পুরো বিষয়টিকে দেখছি না প্রথমত। আর আপনি যেটা বললেন যে বিএনপি বাদ দিয়ে জাতীয় সরকার, আসলে তাও নয়। বিএনপি বাদ দিয়েও জাতীয় সরকার আপনি বলতে পারবেন না এটাকে, কারণ এই আন্দোলনের সঙ্গে তো ছোট ছোট অনেক রাজনৈতিক দলের সম্পৃক্ত ছিল। জামাত ছিল, হেফাজত ছিল, বাম ছাত্র সংগঠন ছিল, বাম রাজনৈতিক দলগুলো ছিল, সবাই তো ছিল। ছোট ছোট, তারা হয়তো দলে ছোট, কিন্তু তাদের কর্মীরা তো একটা অংশ নিয়েছে। সুতরাং এটাকে জাতীয় সরকার সেভাবে বলা যাবে না, আমি বলবো না। আর বিএনপির জায়গা থেকে যদি আমি দেখি যে বিএনপির এই বক্তব্য, বিএনপির ভেতরে কিছুটা অস্থিরতা আছে। অস্থিরতাটা সেটা তারা তাদের নেতা কর্মীদের, নেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে সেই অস্থিরতাটার প্রকাশ আমরা দেখছি। এখন সব নেতার বক্তব্যকে আমি ঠিক ধর্তব্যের মধ্যে ধরতে চাচ্ছি না। আমি বক্তব্য হিসেবে ধরছি তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামের বক্তব্য। সেই বক্তব্যের মধ্যে আমি যেটা বুঝতে পারছি, সেই বক্তব্যটি হচ্ছে এখন দেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল যেহেতু প্রায় সবাই পালিয়ে চলে গেছে,
এবং তার বিরুদ্ধে যেহেতু কিলিং এর অভিযোগ, সুতরাং সেই দলটি সংগঠিত হবার আগেই যদি বাংলাদেশে একটা নির্বাচনের আয়োজন করা হয় এবং সেই নির্বাচনটি সুষ্ঠু গ্রহণযোগ্য হবে, মানুষ ভোট দিবে, সেরকম একটা নির্বাচন হলে সবচেয়ে বেশি সম্ভাবনা যে বিএনপি বিপুলভাবে বিজয়ী হবে। সেই প্রত্যাশার জায়গা থেকে, সেই বাস্তবতার জায়গা থেকে বিএনপি যে অতি দ্রুত নির্বাচন চাইবে সেটা খুব অস্বাভাবিক নয়। আমি মনে করি যে সরকারের সঙ্গে বিএনপির আলোচনার জায়গাটা বন্ধ হয়ে যায়নি। সরকার যে সংস্কারগুলো করতে চাইছে সেই সংস্কারগুলোর মোটামুটি একটা রূপরেখা এবং তার পরবর্তীতে যদি নির্বাচনের একটা রোডম্যাপ কেন্দ্রিক একটা ধারণা বিএনপিকে দিতে পারে, তাহলেও বিএনপির যে এই অস্থিরতা, বিএনপির যে এই আলোচনা, তারপরে আবার তৃতীয় কোনো বা চতুর্থ কোনো জায়গা থেকে বলা হচ্ছে -2 বা মাইনাস বিএনপির চিন্তা করা হচ্ছে কিনা, এই সমস্ত তত্ত্ব রাজনীতি থেকে যদি চলে যায়, সরকারের মাথার উপর থেকে যদি এই সমস্ত প্রশ্ন চলে যায়, তাহলে আমার ধারণা যে রাজনীতিতে আমরা একটা এই অস্থিরতাটা দেখবো না, বিএনপির অনেকটা স্বস্তিদায়ক রাজনীতি আমরা দেখবো। আমার মনে হয় মুর্তজা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আবার ফরিদ আপার কাছে আসি। ফরিদ আপা, জাতীয় সরকার নিয়ে আপনার মনে কোনো আফসোস আছে কিনা? আপনি কি মনে করতেন কিনা যে জাতীয় সরকারটা হওয়া দরকার ছিল? মুর্তজা ভাই যেরকম বললেন, বিএনপি আসে নাই, ছোট বাম দলগুলিকে নেওয়া হয় নাই, বা আরো যারা অংশগ্রহণকারী ছিল, জামায়াতের কথাও বলেছেন মুর্তজা ভাই। এটা নিয়ে আপনার একটা ছোট মন্তব্য শুনে আমি আরেকটা প্রশ্নে যেতে চাই। ফরিদ আপা। আচ্ছা, না, আমার মনে হয় যে মুর্তজা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন যে কেন এটা জাতীয় সরকার না, এবং জাতীয় সরকার আসলে হওয়ার কোনো সুযোগও ছিল না। আর আমি এমনি একটা আপনাকে যুক্ত করতে চাই একটা কথা, যে আন্দোলন যখন হয়েছিল, ছাত্র জনতার আন্দোলন, তখন এই জনতার মধ্যে, এমনকি ছাত্রদের মধ্যেও কিন্তু সব দলের, যেটা মুর্তজা একটু ইঙ্গিতও দিয়েছেন, যে সব দলের অংশগ্রহণ ছিল, তাদের কর্মীরা ছিল, কেউ দলীয় পরিচয়ে থাকেনি, এবং তারা এত ভালোভাবে ছিল যে ওই সময় তারা এটা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি, নেতৃত্ব নিয়ে মারামারি করে। আপনারা বলেন না কেন? একটা যে আপনি কি বলেছিলেন যে ওদেরকেও নেওয়া দরকার, আমাকে ডাকতেছো তোমরা? না, আমরা কেন বলবো, যখন যেভাবে এসছে, এবং এটা জাতীয় সরকার হওয়ার মতো কোনো ব্যাপার সে সময় প্রশ্নটা ওঠেনি। আর জাতীয় সরকার হওয়া, সেই সরকার হওয়ার মতো পরিস্থিতি, যেমন আমরা নিজেরাও তো প্রস্তুত ছিলাম না, আমরা তো আসলে নিজেরা যে হব তা তো আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে ছাত্র জনতা যেভাবে সেই সময় শেষ করে শেখ হাসিনা পালিয়ে গেছে, এবং মাঝখানে কিছুদিন তো সরকারও ছিল না, ডক্টর ইউনূস ফিরে এসেছেন, তারপর আমরা 3-4 দিন পরই হয়েছে। তো এটার মধ্যে যেটা হয়েছে, সেটা আমার মনে হয় যে জাতীয় সরকারের ব্যাপারে যোগাযোগটা ওভাবে করা সম্ভব ছিল না, এবং মুর্তজা যেভাবে বলেছেন, আমার মনে হয় যে ওটা বেস্ট সুন্দরভাবে বলা হয়ে গেছে। ঠিক আছে, আমরা পরের প্রসঙ্গে যাই। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, মানে বিএনপির মহাসচিবকে উদ্বেগমুক্ত করতে বলেছেন, -2 ফর্মুলা নিয়ে কোনো চিন্তা করছে না অন্তর্বর্তী সরকার। অনেকে জানতে চাইছেন, আমরাও জানতে চাইছি, আপনাদের এজেন্ডা কি -1, মানে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, এরকম কি একটা এজেন্ডা আপনাদের আছে কিনা? এটা কি আপনাদেরকে কেউ বলেছে? না, আমি জানতে চাইছি আমাদের, না, কারণ এগুলো অহেতুক ভাবে মাইনাস, এই কথাগুলো, এগুলো বহু পুরনো একটা তত্ত্ব, এবং এগুলো রাজনীতির মধ্যে এই কথাগুলো আনার কোনো অর্থ নাই। এখন যেটা ঘটছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে মাইনাস করার জন্য না, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদেরকে নিষিদ্ধ করার প্রয়োজন ছিল, তাই করা হয়েছে। তো কাজে এখানে কোনো মাইনাস করার চিন্তা থেকে, মানে ব্যাপারটা কি হয় যে ছাত্রলীগের কর্মকাণ্ড তো আসলে আমরা অবশ্যই মাঠে থেকে সাংবাদিক হিসেবে, ভুক্তভোগী হিসেবে, নাগরিক হিসেবে আমরা দেখেছি, সেটার সন্ত্রাসী কর্মকাণ্ডের অবশ্যই ফৌজদারি অপরাধ তারা করেছে, সেটার একটা ফৌজদারি অপরাধের একটা বিচার হতে পারতো, আমাদের কম্পিটেন্ট কোর্ট আছে। সংগঠনকে নিষিদ্ধ করলে মনে হয় কি কোন একটা লিগেসিকে ধ্বংস করতে চাচ্ছে কেউ? আপনার কাছে এরকম মনে হয় কিনা যে একটা সংগঠন ধরে, মানে একটা সংগঠন তো এরকম হইতে পারে না যে সংগঠনের 100 জন লোকই খারাপ, এটা তো, বা 100 জন লোকই বাতিল হওয়ার যোগ্য? না, সেটা না, কিন্তু ছাত্রলীগ নামটার মধ্যে এমন একটা জড়িয়ে গেছিল, সন্ত্রাস জড়িয়ে গেছিল, চাঁদাবাজি, তারপর মানুষের উপর নির্যাতন, এগুলো এত বেশি জড়িয়ে গেছিল, সেজন্য এই সময় এটা একটা প্রয়োজন ছিল, এবং সে কারণেই এটা ছাত্ররাও চেয়েছে, এবং সে কারণে হয়েছে। এছাড়া আর কোনো উদ্দেশ্য না, যে তাদের রাজনীতিকে নির্মূল করা না, এই মুহূর্তে তাদের এটা করা ছাড়া আর পথ ছিল না। আচ্ছা, অন্য আমাদের কাছে অন্তত এটা মনে আছে। ঠিক আছে, মানে
হয় কি বাংলাদেশের দর্শকরা আবার খুব মানে 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 এই ছাত্রলীগের ব্যাপারে অনেক সময় অনেক বেশি সেন্সিটিভ থাকেন, যারা পক্ষে থাকে তারা এক ধরনের সেন্সিটিভিটি দেখান, আরেক ধরনের যারা বিপক্ষে থাকেন তারা মনে করেন ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হলো এই প্রশ্ন করা হলে বোধহয় কেউ একজন ছাত্রলীগ হয়ে গেল, সেইটাও একটা মানে বিপজ্জনক অবস্থা। আমি একটু মুর্তজা ভাইয়ের কাছে যেতে চাই। মুর্তজা ভাই, আপনি জানেন যে আজ মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি, আমি যেখানে আছি সেখানে সরাসরি ভোট গ্রহণ হচ্ছে, তো তো এইটার ব্যাপারে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, সেটার প্রশ্নটা আসলে ফরিদ আপার কাছেও, সেটা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে সরকার বলছে যে এটা আসলে মানে হিন্দু নিপীড়ন নিয়ে সরকারের বক্তব্য আপনি জানেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টুইট আপনি আসলে কিভাবে দেখেন? 5 আগস্টের পর সংখ্যাগরিষ্ঠতা ছাড়া অন্য সবাই, যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সুফিবাদী, বাউলপন্থী, মাজারপন্থী, সবাই যে চাপের মধ্যে আছেন, এই বাস্তবতা আপনি আসলে কিভাবে দেখেন মুর্তজা ভাই? প্রথমত কথা, এটা ভালোভাবে দেখার কোনো সুযোগ নাই এই কারণে যে সংখ্যায় যারা কম, আমরা যাদেরকে সংখ্যালঘু বলি, তার মধ্যে বাংলাদেশে যখন কোন একটা ক্ষমতার পরিবর্তন হয় বা যখন বিশেষ করে আওয়ামী লীগ কেন্দ্রিক বা আওয়ামী লীগ কখনো যখন তার অপরাধের জন্য একটু চাপে থাকে, তখন বাংলাদেশে সংখ্যালঘু বা আরো সরাসরি যদি বলা হয় তাহলে হিন্দুদের উপরে আমরা একটা আক্রমণ লক্ষ্য করি। 2001-এর নির্বাচনের পরেও আমরা লক্ষ্য করেছি। কিন্তু এই জায়গাটায় যেটা হয়েছে 2001 এবং এই 2024, এই দুইটি সময় আমি একটি বিষয় লক্ষ্য করেছি যে আক্রমণ হয়েছে, কিন্তু যতটা আক্রমণ হয়েছে, যতটা তারা আক্রান্ত হয়েছে দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকে, প্রচার বা প্রোপাগান্ডাটা তার চেয়ে কয়েক গুণ বেশি ছিল। 2001-এর আমি পরবর্তীতে পর্যবেক্ষণ করে এবং নিজে কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি, 1 নাম্বার। 2 নাম্বার, এবারের যে ঘটনা ঘটেছে অভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়েছে, অভ্যুত্থান আক্রান্ত হয়েছে, যেভাবে খ্রিস্টান বা অন্য সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হয়েছেন, ঠিক একইভাবে মুসলিম সম্প্রদায়েরও অনেকে আক্রান্ত হয়েছেন। এই আক্রান্তের প্রধানতম কারণ ছিল তাদেরকে মনে করা হচ্ছিল বা পরিচিতিটাই এমন ছিল যে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পর্কিত। এবং আওয়ামী লীগ মাঝখানে একটু জিজ্ঞেস করি, আপনি মুসলিমদের মধ্যে থেকে অনেক আক্রান্ত হয়েছেন এটা বলছেন, কিন্তু আপনার কাছে মনে হয় যে মুসলিমদের মধ্যে থেকে যারা সংখ্যা গুরু, যারা সংখ্যা লঘু কোনো ভাবধারা, যেমন সুফিবাদীরা, যেমন মাজারপন্থীরা, যেমন তারাও তো নিজেদেরকে মুসলমানই বলেন, তাদের উপর যে আক্রমণটা হয়েছে সেটা সংখ্যা গুরুরই আক্রমণ, সেটাকে আসলে আওয়ামী লীগের সমর্থন করতো ওই আক্রমণ বলাটা কি আসলে? এটা সংখ্যা গুরুর আক্রমণ। এখানে দুটি ক্ষেত্রেই এখানে দুটি কথা আছে। একটি কথা হচ্ছে, আমি যেটা বলতে চাইলাম যে আওয়ামী লীগের নেতার বাড়ি যেমন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সে মুসলিম, একই সঙ্গে একজন হিন্দু, তার আওয়ামী লীগ পরিচয়ে তার উপরে আক্রমণ হয়েছে। অধিকাংশ জায়গাতে আক্রমণটা হিন্দু পরিচয় হয়নি, আমি সেটা বলার চেষ্টা করলাম। হিন্দু পরিচয় যে একেবারে হয়নি তা নয়, এরকম সুনির্দিষ্ট 2-1টি ঘটনা নিয়ে আমি নিজে কথা বলেছি, লিখেছিও, 1 নাম্বার। আর আপনি যেটা বলতেন যে মাজারের উপর আক্রমণ হয়েছে, সুফিবাদীদের উপরে আক্রমণ হয়েছে, বাউলদের উপরে আক্রমণ হয়েছে, এই যে আক্রমণটা হয়েছে, এটা হচ্ছে আমাদের এখানে যে সাম্প্রদায়িক শক্তিটা আছে, সেই সাম্প্রদায়িক শক্তিটা আওয়ামী লীগের শাসনামলে 2 ভাগে বিভক্ত ছিল। একটা সাম্প্রদায়িক শক্তিকে আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা দিয়েছে, আর একটা সাম্প্রদায়িক শক্তিকে আওয়ামী লীগ নিপীড়ন এবং নির্যাতন করেছে। ওই নিপীড়ন নির্যাতনের অংশ যেটা ছিল, সেই অংশটা মূলত যখন তারা এই 24-এর গণঅভ্যুত্থানের পরে তারা যখন নিজেদেরকে তারাও যখন স্বাধীন মনে করেছে, তখন তারা যাদেরকে শত্রু মনে করে, যে মাজার, সুফিবাদ, বাউল, তাদের উপরে তাদের একটা আক্রমণ হয়েছে। আপনি তো একদমই ঠিক বলেছেন যে সংখ্যার গুরুর আক্রমণ সংখ্যাগুরুর উপরে। হয় কি যে একটা গণঅভ্যুত্থান পরবর্তীতে যখন কোনো কিছু একটা দেশে কাজ করে না, যখন পুলিশ ডিস্ট্রয় হয়ে যাওয়া অবস্থায় থাকে, সেনাবাহিনী কি করবে না সেই অবস্থায় থাকে না, সেই অবস্থার মধ্যে অনেক রকমের ঘটনা ঘটে বাংলাদেশে। ঠিক সেই ঘটনাটাই ঘটেছে, কোনটাই খুব অস্বাভাবিক ব্যাপার নয়। ভাই, মাজার বা সুফিবাদের যারা এটাকে বিশ্বাস করেন, তাদেরকে কি আপনি সাম্প্রদায়িক শক্তি বলবেন এবং আওয়ামী লীগ কর্তৃক প্যাট্রোনাইজড বলবেন, যে এই সাম্প্রদায়িক শক্তিটাকে, মানে আপনার সমীকরণে কি তাই? না, আমি যারা আক্রান্ত হয়েছেন, মাজার, বাউল, সুফিবাদ, এদেরকে সাম্প্রদায়িক বলছি না। আমি বলছি রাজনীতিতে বা ধর্মীয় সংগঠনে যারা সক্রিয়, তাদের ভেতরে 2টা অংশ ছিল। একটি অংশকে আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে, আরেকটা অংশকে আওয়ামী লীগ দমন এবং নিপীড়ন করেছে। সত্যি তাদের কিছু দোষ ছিল, আর অধিকাংশ ক্ষেত্রে তাদের একটা ট্যাগ দিয়ে আওয়ামী লীগ নিপীড়ন এবং নির্যাতন করেছে। আমি ওই অংশটার কথা বলেছি। ওই অংশটা যখন স্বাধীন হয়েছে, তখন তারা তাদের
তারা যাদেরকে প্রতিপক্ষ মনে করে তাদের উপর আক্রমণ করেছে। ওকে, আমি বুঝাতে পেরেছি নিশ্চয়ই। আমি একটু ফরিদা আপার কাছেও যেতে চাই। জি মোর্তজা ভাই, আপনি বলেছেন যে ফরিদা আপা, আপনি কি মনে করেন যে আসলে বাংলাদেশে কি এখন একটা উই আর দে চলছে, একটা সংখ্যাগুরু সংখ্যালঘু, নাকি মানে এটা আসলে সংগঠন বা মতবাদ ভিত্তিক নয়, আওয়ামী লীগ আমলে যারা নিপীড়িত ছিল তাদের একটা? আচ্ছা, না, আমি একটু বলি, আমি সরকারের দিক থেকে একটু বলি। সেটা হলো যে যখন নাকি সরকার গঠিত হয়, প্রথম দিকেই যখন যাদের সাথে আমরা কথা বলছিলাম, তখন কিন্তু আমরা এই যে আসলে প্রথম কথা হলো যে আমি নিজে ব্যক্তিগতভাবে এবং সরকারের দিক থেকেও আমরা একটা কথা বারবার বলছি যে সংখ্যা দিয়ে আমরা কারো পরিচয় নির্ধারণ করতে চাই না। কে মানে কত পার্সেন্ট জনসংখ্যার, কত পার্সেন্ট হিন্দু, কত পার্সেন্ট মুসলিম, এটা দিয়ে আমরা করতে চাই না। আমরা মনে করি যে সবাই এদেশের নাগরিক এবং সবাই এদেশের সমান অধিকার আছে। তো কাজে সেই হিসেবে মানে যে আক্রমণগুলো হয়েছিল, আমাদের বিশ্বাস যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটু অস্থিতিশীল করা, তাদের উপর একটু বিশেষভাবে ট্যাগ দেওয়া, এবং এখানে যে ভারতের সাথে একটা সম্পর্ক আছে, যে যেটা মানে ভারতও কিছুটা প্রোপাগান্ডায় নেমেছিল, সেই কারণেও কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি এখানে একটু জানতে চাই, সেটা কাজে আমি একটু জানতে চাই যে ভারতীয় মিডিয়া, আমি একটু যে আপনি ভারতের কথা যেহেতু বললেন, ভারতের কথা যেহেতু আপনি বললেন, ভারতীয় কতিপয় মিডিয়া আর ভারত কি এক কথা? ভারতীয় ওই কতিপয় মিডিয়া সারাক্ষণ প্রোপাগান্ডা করে, আমি সেটা বলছি না, মোদির বিপক্ষে, অনেক সময় মোদির পক্ষে, অনেক সময় মমতা ব্যানার্জির বিপক্ষে, অনেক সময় মমতা ব্যানার্জির পক্ষে। ভারতীয় মিডিয়াটাই এরকম একটু ট্যাবলেট ধর্মী, যাদের কথা আমরা বলতেছি তারা। না না না, কিন্তু যেটা হয় যে আমাদের কাছে তো সেটা এভাবেই আসে। আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না, কাজে আমি আপনার উত্তরটা এভাবে দিতে পারছি না। আমি মাঝখানে কিছু অংশ শুনতে পাইনি। এখন আমি খালি এটা বলবো যে ভারতের মিডিয়া আর ভারত এক না, ভারতের জনগণও এক না। কিন্তু ভারতের মিডিয়া যে জিনিসটা প্রোপাগান্ডা হিসেবে চালিয়ে যায়, সেটাকে এমন ভাবে প্রচার করে যেন ওটাই সত্যি। এবং আমাদেরকে মানে বাংলাদেশে যেহেতু হিন্দুদের ব্যাপারটা নিয়ে ভারত সবসময় একটু বেশি কনসার্ন প্রকাশ করে, সেজন্য এটা একটা বড় ঘটনা হয়ে যায়। সেজন্য যেটা অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে ঘোষণা দিয়েছিল যে ঠিক আছে, এমন যদি ঘটনা হয়ে যায় আপনারা এসে দেখেন, আপনারা নিজেরাই সে তদন্ত করে যান এখানে কি ঘটছে। এবং এবার আমি বলবো যে দুর্গাপূজায় এই সরকার যে ব্যবস্থাটা নিয়েছিল, যে সব মানে জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করা, আমরা উপদেষ্টারা বিভিন্ন মণ্ডপে গেছি, তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। এবং আমার মনে হয় যে এবারে পূজাটা একটা প্রমাণ করে যে হিন্দুরাও কিন্তু নিজেরাও মনে করেন নাই যে তারা আসলে এখানে এই নির্যাতন তাদের উপরে হচ্ছে, বা তারাও এটা পছন্দ করছিলেন না। আমাদের বহু হিন্দু বন্ধুরা আছেন বা হিন্দু মহাজোটের ঠিক আছে, এটা আমি সাথে আমরা একমত না, আমরা বাংলাদেশের নাগরিক, কাজে ওরা এটা বলতে চাইনি কখনো। আমার মনে হয় যে ফরিদা আপার বক্তব্যের সাথে আমি একমত যে বাংলাদেশে আসলে নির্যাতন হওয়ার ক্ষেত্রে হিন্দু মুসলমান এভাবে না হয়, আসলে যেটা হয় হচ্ছে যারা শক্তিশালী থাকে তারা দুর্বলের উপর অত্যাচার করে, এটা হচ্ছে যে আসল কথা। সেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর প্রচুর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেটিও আসলে যখন যে শক্তিশালী হয় তখন সেটি করে। আমরা একটু গোলাম মুর্তজা ভাইয়ের কাছে আসবো, তার আগে আমি দর্শকদের কাছে আমি এখানে আপনি বলবেন, আমি দর্শকদের কাছে যেটি জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারি বাস্তবায়ন করবে, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারীর এমন বক্তব্য সমর্থন করেন কিনা? সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবায়ন করার কথা কিনা সেটি শতকরা 68% মনে করেন যে হ্যাঁ করা উচিত, শতকরা 32% মনে করেন যে করা উচিত না। 56,000 দর্শক ভোট দিয়েছেন। মুর্তজা ভাই, আপনি বলছিলেন যে সংখ্যালঘু আমি সংবিধানের এই জায়গায় আসার আগে একটি কথা বলবো যে এই সরকার শপথ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, মানে ফলাফলটা হয়েছে 5 আগস্ট, আর সরকার গঠিত হয়েছে 8 আগস্ট। এই যে মাঝখানে 3টি দিন গেছে, এই 3টি দিন দেশে কোনো সরকার ছিল না। একটা অরাজকতা, আক্রমণ, পাল্টা আক্রমণ, পালানো ইত্যাদি ঘটনাগুলো এই 3 দিন সময়ের মধ্যে ব্যাপক হারে ঘটেছে। অবশ্যই অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারাই যেহেতু সরকার গঠন করেছে, তাদের একটা দায় পড়ে, কিন্তু সেই জায়গাটিতে সরকার চেষ্টা করেছে। আমি যেটা দেখেছি, চেষ্টার জায়গাতে একটা বড় দুর্বলতা ছিল, তার হাতে পুলিশ ছিল না। তার হাতে পুলিশ না থাকার কারণে অনেক জায়গাতে সে কাজটা করতে, এক নাম্বার। আর পরবর্তী সময়ের কথা যদি আপনি বলেন, যেভাবে প্রচারণাটা হচ্ছে, প্রচারণাটাকে একটা প্রোপাগান্ডার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। যে এখন দেখেন বলা হচ্ছে আক্রমণ আক্রমণ আক্রমণ। চট্টগ্রামে
এই হিন্দু ধর্মাবলম্বীরা যে পরপর দুটি সমাবেশ করেছে, প্রথম সমাবেশটিতে কোনো রকম কোনো সমস্যা হয়নি, দ্বিতীয় সমাবেশটিতে তারা বলেছে যে তাদেরকে কোথাও কোথাও ঠেকানো হয়েছে যাতে সমাবেশে আসতে পারে না, ইত্যাদি ইত্যাদি। পুলিশ দু একটি জায়গাতে ছোটখাটো ভাবে বাধা দিয়েছে, কিন্তু কোনো আক্রমণ ছাড়া, কোনো বাধা ছাড়া তারা কিন্তু এই সমাবেশ করেছে, তারা কিন্তু দাবি জানিয়েছে, গণমাধ্যমে এটা প্রকাশ করেছে। সুতরাং এখন যে আক্রান্ত হচ্ছে, এই যে প্রোপাগান্ডাটা চলছে, এবং এই প্রোপাগান্ডার একটা বড় অংশের দায় ভারতীয় মিডিয়ার, ভারতীয় জনগণ বা ভারতীয় সরকারকে আমি বলবো না, ভারতীয় মিডিয়ার। এবং এই যে ডোনাল্ড ট্রাম্পের যে টুইট, এই টুইটে ওই মিডিয়া প্রোপাগান্ডার একটা ছাপ আছে আমরা দেখছি। ফ্যাক্ট ফাইন্ডিং এ যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের টুইটে বা এক্সে যেটা সে বলছে, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ। মুর্তজা ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এরকম, 5 আগস্টের পরে বাংলাদেশের জনগণ হঠাৎ করে ভারতীয় মিডিয়ার কাছ থেকে তথ্য নেওয়ার ব্যাপারে এত উৎসাহী কেন হয়ে উঠলো? আমি বিদেশি প্রপাগান্ডাটাকে, ডোনাল্ড ট্রাম্পের টুইটটাকে, সেটাকে মনে করি। ভারতীয় মিডিয়া কিন্তু আজকে না, আমি 25 বছরের কন্টেন্ট অ্যানালাইসিস করে দেখাইতে পারি যেই সব মিডিয়াগুলির কথা বলা হয়েছে, ইনক্লুডিং গুরুত্বপূর্ণ আনন্দবাজার, বর্তমানে অন্যান্য পত্রিকা, তারা ট্যাবলেট ধর্মী, তারা প্রত্যেকটা বিষয়কে, নিউজকে হাইপ আপ করতে পছন্দ করে, এবং তাদের কোনো গ্রহণযোগ্যতা বাংলাদেশে এত ছিল না এই কয়দিনে যতটা দেখা গেছে। এটা কারণটা কি আসলে? এটার কারণটা হচ্ছে, আপনি যে সময়ের থেকে যে সময়ের কথা বলছেন, আপনার ওই কথার সঙ্গে আমি একমত, এবং আমার অভিজ্ঞতাও তাই, এর বাইরে না। সুতরাং এটা নিয়ে কথা বলছি, আমি শুধু যোগ করছি যে অন্য যে কোনো সময়ের চেয়ে এখনকার প্রেক্ষাপটটা একটু আলাদা ছিল। সেই আলাদাটা হচ্ছে, গণ অভ্যুত্থান পরবর্তীতে দেশে 3 দিন সরকার থাকলো না, এবং বহু রকমের ঘটনা ঘটছিল। সেই ঘটনার সময় ইন্ডিয়ান মিডিয়া, বিশেষ করে কলকাতার বাংলা স্যাটেলাইট চ্যানেলগুলো যে প্রক্রিয়াতে প্রোপাগান্ডা চালাচ্ছিল, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনোদিন এই প্রোপাগান্ডা চালায় নাই। সেইটা না করার কারণে, যেহেতু বাংলাদেশ বিষয়ক প্রোপাগান্ডা, এবং বর্তমান সময়ে যে প্রোপাগান্ডাটা চালায় সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে মানুষের ফোনে চলে আসে, মোবাইল ফোনে চলে আসে, সেই কারণে এটার একটা বড় প্রতিক্রিয়া হয়েছে, একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া হচ্ছে যে তারা আমাদেরকে নিয়ে এই অসত্য প্রোপাগান্ডা চালাচ্ছে কেন। অন্য সময়ের চেয়ে এই সময়টা একটু আলাদা। না, ভাই, সাংবাদিকতা ছাত্র হিসেবে আমার প্রথম কথাই হইলো যে প্রোপাগান্ডার আগে যখন অসত্যটা আমি বুঝা ফেলি, ভোক্তা হিসেবে এটা আমার কাছে কি গুরুত্ব বহন করে, মানে ফান নেওয়া ছাড়া। আপনি বলছেন সাংবাদিক হিসেবে আপনি যখন বুঝে পেলেন, সেটা সাংবাদিক হিসেবে আপনি বুঝছেন, আমি বুঝছি। আমি বলছি বাংলাদেশের 17 কোটি মানুষের কথা। বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে কমপক্ষে 10 কোটি মানুষের হাতে এরা ভারতীয় মিডিয়া এই কথাগুলি বিশ্বাস করেছে, এই ভারতীয় মিডিয়ার এই কথাগুলি তারা বিশ্বাস করেছে। তারা বিশ্বাস করেছে, সবাই সেটা নয়, কিন্তু তাদেরকে ক্ষুব্ধ করেছে, তারা বিরক্ত হয়েছে, কেউ কেউ বিশ্বাস করেছে, কেউ কেউ সেটাকে কাজে লাগিয়ে সুবিধা নিতে চেয়েছে। আওয়ামী ঘরানার লোকজন সেটাকে কাজে লাগিয়ে সুবিধা নিতে চেয়েছে, একটা অরাজকতা তৈরি করতে চেয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে এখানে। ওকে, ফরিদা কিছু যোগ করতে চেয়েছেন। জি ফরিদা, আমি যোগ করি, সেটা হলো যে মুর্তজা যেটা বলছেন, যেটা সুযোগ নিতে চেয়েছে, ওই যে একটা বলে না কার্ড খেলা, মানে এখন তো অন্য খেলা শেষ, এখন একটা কার্ডে হিন্দু কার্ডটা খেলাটা, এটা একটা পুরোনো আওয়ামী কৌশল সবসময় ছিল। এবং এটা অনেকে যারা নাকি বাংলাদেশের বিরুদ্ধে ইয়ে করতে চায়, তখন ভারতও তখন এই হিন্দুদের উপর অত্যাচার বা হিন্দুদের উপর নিপীড়ন এগুলো চালায়। আর বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষ তো ধরেন বিরক্ত হওয়াটাও তো, এমনকি মানে বিশ্বাস করুক বা না করুক, বা বিশ্বাস করলো চিন্তিত তো হচ্ছে, উৎকণ্ঠিত হচ্ছে। এবং এটা আমি যদি বিনয়ের সাথে বলি যে হিন্দু কার্ড যেরকম আসে, সেরকম ইন্ডিয়া কার্ডও আসে। সেই ইন্ডিয়া কার্ড খেলা হচ্ছে এই জুজুর ভয়। আর কতদিন আমরা দেখবো ইন্ডিয়া আমাদের এই করবে, ইন্ডিয়া আমাদের এই করতেছে, সেই করতেছে, লেটস ফিক্স ইট। এটা ইন্ডিয়া তো করে, ইন্ডিয়া আমি জানতেছি সেটা প্রপাগান্ডা, আমি জানতেছি এটা অসত্য, তবু আমি এটা গুরুত্ব শুধু সাধারণ জনগণ আমি দিতেছি না। আমাদের ইনফ্লুয়েন্সাররা বারবার দেখাচ্ছে, দেখো ওরা কি বলে, ওরা মনে এখন নিয়ে যাবে শেখ হাসিনাকে, আইন আবার বসাই দিবে, এত সহজ। শেখ হাসিনার কাছে সব এগুলো কেউ বিশ্বাস করে না, এগুলো কেউ বিশ্বাস করে না। এগুলোর খালেদ, এই প্রপাগান্ডার খালেদ একটা অর্থ আছে, সেটা হচ্ছে যে প্রপাগান্ডাকে ইউটিউবে বা ফেসবুকে সামনে আনলে ভিউ বাড়বে, আপনি যাদের কথা বলছেন তাদের বিবেচনার মধ্যে সেটা একটা থাকে, এরকম অনেকে ব্যবহার করেছে এই কার্ড। অনেক গুরুত্বপূর্ণ লোকরাও তো বলতেছেন যে সংবিধানের এই জিনিসটা মানা হয়েছে, তার ফলে এটা শেখ হাসিনা আবার চলে আসতে পারেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন। সংবিধান, আর্মি সবকিছু লইয়া থেকেও যাকে বাঁচানো যায় না, যাকে পলাইতে হয়েছে, যে এখন সামনে আসতে পারে না, মেয়ের সাথে দেখা করতে পারে না, পুরো বাংলাদেশে কোথাও আওয়ামী লীগ নাই, সেই জুজুর ভয় এখন দেখানোর মানেটা কি? সেইটা দেখানোর মানে আপনি যাদেরকে বলছেন যে অনেক গুরুত্বপূর্ণ মানুষ, তারা আদৌ গুরুত্বপূর্ণ মানুষ না, আমরা হয়তো তাদেরকে মনে করি যে তারা গুরুত্বপূর্ণ মানুষ।
কোন গুরুত্বপূর্ণ মানুষ এটা ভাবতে পারে না যে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছেন। এই যে প্রোপাগান্ডা, এই যে বক্তব্য, এটা যদি কেউ বিশ্বাস করে তাকে আমি গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে মানতে রাজি। না ফরিদ আপা কি একটু বলবেন যে আজকে সচিবালয়তে গিয়ে আন্দোলন, পরশুদিন হচ্ছে হাইকোর্ট দখল করে নিয়ে যাবে, কোর্ট দিয়ে একটা কু করা হবে, এই ভাবনাগুলির জায়গাটা কোত্থেকে আসলে? এইগুলি কেন বারবার বলা হচ্ছে? মানে যে একটা সেটেলড ম্যাটার, যে উনি আর ফিরবেন না, পদত্যাগ পত্র পাওয়া যায় নাই, এগুলি কেন কয়দিন পর পর একটা জিনিস, মানে এইটার হিসাবটা কি আসলে? না, এগুলো তো তৈরি করা হচ্ছে এবং সামনে নিয়ে আসা হচ্ছে, সেজন্য অনেক ব্যাখ্যা তো থাকতেই পারে। তো সেটা আমরা যারা ব্যাখ্যা দিচ্ছেন তারা সেটা বলবেন, কিন্তু এটা একটা মানে খেলা, এবং এই অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টির জন্য এটা সারাক্ষণই বলা হচ্ছে, তো সেটাই আসছে। আর কোর্টে এইগুলো ছিল এবং ছাত্ররা এগুলো সব হ্যান্ডেল করেছে, নানা রকম আক্রমণ, আনসার দের দিয়ে আমাদেরকে, আমরা সেক্রেটারিয়েটে ছিলাম সেদিন, মানে আনসার বাইরে থেকে ঘিরে রেখেছিল, অনেক রকম কিন্তু এখন হচ্ছে। এগুলো কিন্তু আমরা মনে করি যে এই সরকারকে যেভাবে হ্যান্ডেল করতে হচ্ছে, সেটা সরকার যথেষ্ট আন্তরিকতার সাথে চেষ্টা করছে, কিন্তু এটা একটা বাস্তবতা যে এটা হচ্ছে, এটা তো অস্বীকার করতে পারবে না। ভয় দেখাবার বিষয় না বা বানিয়ে বলার বিষয় না, এটা ঘটছে। মুর্তজা ভাই, আচ্ছা ঠিক আছে, আমি অন্য প্রসঙ্গে আসি। যে মুর্তজা ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ঢাকা শিল্পকলা একাডেমিতে একটা নাটক চলার সময় মুক্তিযুদ্ধ জনতা আগুন দিয়ে দিবে এটা বলে শিল্পকলা একাডেমির পরিচালকের সেই নাটককে বন্ধ করতে হয়েছে। এটা আমার মনে হয় আপনি বেশি দিনের খোঁজ খবর রাখেন, আমার আর মনে পড়ে না এরকম কখনো এরকম হয়েছে কিনা। মানে যেইটাই হোক, যা ঘটনাই হোক, মানে মহাপরিচালককে গিয়ে একটা চলমান নাটক বন্ধ করে দিতে হয়েছে, সেরকম আর কখনো হয়েছে কিনা? এগুলো আসলে কিসের বার্তা দেয়, কিসের লক্ষণ? এটা কোনো ভালো বার্তাও দেয় না, ভালো লক্ষণও না প্রথমত, যে নাটক বন্ধ করে দিতে হবে। দ্বিতীয়ত কথা, ওই যে আমি একটা কথা বললাম যে কেউ একজন মনে করছে সে এখন অনেক ক্ষমতাবান, সেই কাজটা করে ফেলতে পারে। শিল্পকলা একাডেমির মহাপরিচালকের কাছে যখন গিয়ে সে বা তারা গিয়ে বললো যে এই নাটক চলতে পারবে না, নাটক বন্ধ করে দিতে হবে, আগুন দিয়ে দিব, আর শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাটক বন্ধ করে দিলেন, এটা মানে মহাপরিচালক হিসেবে প্রাথমিকভাবে তিনি তার দায়িত্ব পালন করতে পারেন নাই। তার এখানে অবশ্যই একটা শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল। যদি শিল্পকলা একাডেমিতে আগুন দিয়ে দেওয়ার মতো অবস্থা সত্যিই তৈরি হতো, তাহলে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকা উচিত ছিল, সেনাবাহিনীকে ডাকা উচিত ছিল। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এখন সেনাবাহিনী মাঠে আছে। কয়েকজন মানুষ গিয়ে বললো যে আমরা আগুন দিয়ে দিব, ওই ভদ্রলোক সরকারের সমালোচনা করেছে, তার নাটক চলতে পারবে না, এটা বন্ধ করে দিয়ে একটা খুব বাজে নজির তৈরি করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে যখন জামিলামকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি তখন এটাকে মনে মনে প্রশংসা করি। আমি কিছু লিখিনি, আমি মনে করেছি যে একজন ভালো মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা একটা ভালো ব্যাপার। শিল্পকলা একাডেমিতে লাকি যেভাবে দুর্নীতির আখড়া পরিণত করেছিল লিয়াকত আলী লাকি, সেই জায়গাটিতে জামিল আহমেদের মতো একজন সৎ ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়াটা খুব ভালো একটা পদক্ষেপ ছিল। কিন্তু তিনি ভালো মতোই চলছিলেন অল্প সময়ের মধ্যে, কিন্তু এই নাটক বন্ধ করার এই হুমকি তিনি মোকাবেলা করতে পারলেন না কেন, এটা আমাকে বিস্মিত করেছে, এবং আমি এই ঘটনার জন্য খুবই লজ্জিত ফিল করেছি নিজেকে। একটা হুমকির কারণে নাটক বন্ধ করে দিতে হবে। মুর্তজা ভাইকে ধন্যবাদ। আমি ফরিদ আপাকে চট করে জানতে চাই যে ফরিদ আপা, আপনি ঘটনাটা খেয়াল করেছেন কিনা? শিল্পকলা একাডেমির মহাপরিচালক আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়েছিলেন কিনা, নাকি আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাওয়ার আগেই তিনি নাটক বন্ধ করে দিলেন? সরকার কোথায় ছিল? আমি তখন ঢাকায় ছিলাম না, কিন্তু আমি যতটুকু জেনেছি, আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই উনি নাটক বন্ধ করে দিয়েছিলেন আর কি। তো ফলে পত্রপত্রিকা আমি দেখেছি, আমি সরাসরি জানার সুযোগ হয়নি। ফরিদ আপা, এটা কেমন হলো? মানে উনি আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইলেন না, কেউ গিয়ে বললো যে আগুন লাগাই দিব, তুমি নাটক বন্ধ করে দিলেন? হ্যাঁ, এটা আমি মুর্তজার সাথে একমত যে এটা তার মানে আরো শক্তভাবে হ্যান্ডেল করা উচিত ছিল, কারণ এটা একটা যদি প্রতিষ্ঠা হয়ে যায়, একটা উদাহরণ সৃষ্টি হয়ে যায় যে এভাবে কেউ এসে এরকম বন্ধ করতে পারে, সেটা ভালো লক্ষণ নয়। যেমন ধরেন বাংলাদেশে কিছু প্রতিষ্ঠানকে বলা হচ্ছে, গণমাধ্যম বা কিছু প্রতিষ্ঠানকে বলা হচ্ছে অমুকরা চলতে পারবে না, বন্ধ করে দেওয়া হবে। এই প্রশ্নটা আসতাম মুর্তজা ভাই, এই প্রশ্নটা আসতাম যে মানে শেখ হাসিনার সময় শেখ হাসিনা প্রকাশ্যে বললেন, মানে আমি আজকে এই কথাটা অনেকবারের মতো আবারও বলতে চাই, প্রকাশ্যে নির্লজ্জভাবে দাম্ভিকভাবে বললেন যে আমি ডেইলি স্টার প্রথম আলো পড়ি না। ডেইলি স্টার প্রথম আলোর সাথে আমার আলাদা কোনো মানে ভালোবাসা নাই, আমি ডেইলি স্টার প্রথম আলোতে মানে প্রথম আলো গ্রুপে কাজ করেছি সেজন্য না, কিন্তু তিনি বলেছিলেন নির্লজ্জ অসভ্যভাবে সেই ডেইলি স্টার এবং প্রথম আলোর 5 আগস্টের পর মানে পুলিশের পহরা দিতে হইতেছে, এ পুরাই দিবে, এ বয়কট করবে, এগুলি কেমন মানে মানে বুঝতে ভাই, এটা আপনি কিভাবে দেখেন? আমি ফরিদ আপাকে এই কথা জানতে চাই। দেখেন কিভাবে দেখি, এখানে একটু নিজের কথা বলা হয়। 5 আগস্ট যেদিন শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন, সেই দিন আমি ডেইলি স্টারের ভেতরে আমরা মিটিং করছিলাম, হঠাৎ করে জানলাম যে ডেইলি স্টারের নিচে ভাঙচুর হচ্ছে, একটা আতঙ্ক তৈরি হয়ে গেল।
সেই সময় আমার কাছে মনে হলো যে আমি নিচে যাব এবং গিয়ে কথা বলবো যে কারা ভাঙচুর করছে, তারা ভাঙচুর করছে, ইট পাটকেল ছুঁড়ে মারছে। আমি যখন গেটের সামনে গিয়ে বললাম যে কেন আপনারা ভাঙচুর করছেন, আমরাই তো এত কিছু করলাম, তাহলে আপনারা ভাঙচুর করছেন কেন? সেখানে যখন তারা ছিলেন, তারা তখন তাদের মধ্যে থেকে একটা অংশ হয়তো আমাকে চিনলেন, চিনে তখন তারা অন্যদেরকে প্রতিরোধ করলেন। আমি গেটের সামনে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, অসংখ্য মানুষের সঙ্গে হাত মেলানো এবং ছবি তোলা। আমি আমার নিজের ঘটনাটা কোথাও বলি নাই, আমি এই প্রথম এখানে বললাম। এটা বললাম এই কারণে যে মানুষ যখন সুযোগ নিতে চায়, একটা মব যখন সুযোগ নিতে চায়, তখন এই কাজগুলো করে। তো মানুষ যখন রাস্তায় আছে, মানুষ যখন স্বাধীন, মানুষ যখন উত্তেজিত, তার কিছু একটা করতে হবে, সেই সময়ে একটা দুষ্ট চক্র থাকে, সেই দুষ্ট চক্র এটাকে কাজে লাগিয়ে এই যে জ্বালাও পোড়াও বা ভাঙচুরের মতো ঘটনা ঘটাতে চায়। আর আমি প্রসঙ্গটি এখানে আনতে চেয়েছিলাম এই কারণে যে প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে, দখল করা হবে, ভাঙচুর করা হবে। তাহলে কি এই সমস্ত প্রতিষ্ঠানের লোকজন সবকিছু বন্ধ করে দিয়ে চলে যাবে? বন্ধ করে দিয়ে চলে যাবেন, এটাকে মোকাবেলা করতে হবে। তামিলনাড়ু যেরকম বন্ধ করে দিয়ে মোকাবেলা করেছেন, এটা বন্ধ করে দিয়ে মোকাবেলা করার জিনিস না, এটা সামনে থেকে বিষয়টি দেখে মোকাবেলা করার ব্যাপার। ফরিদাপা কি বলেন যে প্রথম আলো, তারপরে ডেইলি স্টারের নাম দিল্লি স্টার বলা এবং তাদেরকে বন্ধ করে দিতে হবে, ইট পাটকেল মারতে হবে, তারা খারাপ, তারা ভালো না, এবং এটা আপনি আসলে কিভাবে দেখেন? এবং তাকে মানে আমি জানি না মানে কি 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 সব আহ্বান জানানো হচ্ছে, আমি বুঝতেও পারি না। আমি একটা মনে বলি যে জাস্ট আমি সংক্ষেপেই বলবো এই ব্যাপারে। আমার মনে হয় না যে সরকার এটা কোনোভাবেই সমর্থন করে যে এভাবে কোনো, কারণ আমরা তো এতদিন মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি, এতদিন তো সংবাদপত্রের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। কাজে এই সরকারের কাছ থেকে এরকম কোনো কিছু মানে হবে না, যেটা তারা কোনোদিনও এই ধরনের সমর্থন করে না, এবং নিশ্চয়ই এটা যারা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া। এখানে খালেদ, যেহেতু আপনি প্রসঙ্গটি তুললেন, আমি জাস্ট দুইটা কথা বলি। যে আমি যে নিজে যেহেতু ডেইলি স্টারে কাজ করি, সেই ক্ষেত্রে ডেইলি স্টারের কথাই বলছি, অন্য কারোর কথা বলছি না। যে ডেইলি স্টারের বিরুদ্ধে দিল্লি স্টার বলা, আরো অনেক রকমের কথা বলা, ফ্যাসিবাদের সমর্থক, ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা দেয়া, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে একটা আলোচনা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, সেখানে যারা দর্শক ছিলেন তারাও এই প্রশ্নগুলো করেছিলেন। তারা এই প্রশ্নগুলো করলেন, আমি সুনির্দিষ্ট করে জানতে চাইলাম, তারা সুনির্দিষ্ট করে কেউই বলতে পারলেন না। কিন্তু আমি যখন তার প্রশ্নের জবাব দিলাম, আমি যখন বললাম যে ডেইলি স্টার গত 15 বছরে শেখ হাসিনা বা সরকারের থেকে সামান্যতম কোনো সুবিধা পায়, ডেইলি স্টার গণভবনে ঢুকতে পারে না, ডেইলি স্টারের সাংবাদিকদের কোনো ক্ষেত্রে সেক্রেটারিয়েটে যেতে দেওয়া হয় না, ডেইলি স্টার ডিজিএফআই কে দিয়ে একদিনে ডেইলি স্টারের মাল্টিন্যাশনাল কোম্পানির বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে, সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে, ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে 84টা মামলা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত ঘটনার কি কোনটাই প্রমাণ করে যে ডেইলি স্টার ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের সমর্থক ছিল? না, ডেইলি স্টার কোনো লাভ পেয়েছে? তো আপনি একটু অনুমতি দিলে আপনি ডেইলি স্টারের কথা বলেন, আমি প্রথম আলোর কথা বলতে চাই। আমি একটু বলি ফরিদাপা, প্রথম আলো কি করে দেখেন, প্রথম আলোর মতের সাথে না ফরিদাপা আমি শুধু একটু বলি, প্রথম আলোর মতের সাথে যাদের মিলে শুধুমাত্র তাদের কথা বা তাদের জায়গাটাই তারা দেয়। উদাহরণ দেয়, আমি ফরহাদ মজার একসময় প্রথম আলোতে লিখছেন, ডেলিভারিটলি কিন্তু ফরহাদ মজারের কলাম বন্ধ করেছেন মতিউর রহমান। ফরহাদ মজারকে বলা হয়েছে যে আপনার কলাম আমরা ছাপবো না, বা উনাকে নিরুৎসাহিত করা হয়েছে, কি হয়েছে আমি জানি না, ফরহাদ ভাইয়ের সাথে আমার কথা হয়নি। এইরকম করে যারাই আসলে মতি ভাইয়ের মতামতের সাথে বা জনাব মতিউর রহমানের মতামতের সাথে খাপ মিলাতে পারেন না, তারা আর প্রথম আলোতে জায়গা করে নিতে পারেন না। তো এইটা হচ্ছে প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ। আমি খোঁজ খবর করলে জানলে আরেকটু মানে এই প্রসঙ্গটা আরেকটু বড় করে আমি এটা বলতে পারতাম, সেই দায়িত্ব তাদের নিতে হবে। কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে ফরিদাপার কাছে আমি যেতে চাই যে ফরিদাপা, আপনারা থাকতে সাংবাদিকদের এই ফেসিবাদের দোষর উমুক তুমুক, এটা তাদের পজিশন, হাউস পলিসি, যে তারা আপনাকে নিবেন না, আমাকে নিবেন না, মুর্তজা ভাইকে নিবেন না, এটা তাদের পজিশন, এটা হইতেই পারে, এটা সংবাদ মাধ্যম এটা করতেই পারে। না, আমি একটা জিনিস মুর্তজাকে জানাতে চাই যে ফ্যাসিবাদের দোষর যে ছিলেন না, তার বড় প্রমাণ হলো শেখ হাসিনা যে বিদেশ সফরের পরে যে সংবাদ সম্মেলন হতো, ওখানে আমরা প্রথম আলোর বা ডেইলি স্টারের সাংবাদিকদেরকে দেখিনি প্রশ্ন করার ক্ষেত্রে। না আপা, এর চেয়ে বেশি কিন্তু অন্তত 10টা সংবাদ সম্মেলনে শেখ হাসিনা টেবিলের মধ্যে বসে এরকম করে দেখিয়েছেন গর্ব করে যে এই পত্রিকা আমি পড়ি না, এই পত্রিকার আমার দরকার হয় না, প্রথম আলো ডেইলি স্টার নাম বলে আমি জীবনেও শুনি নাই। মানে এরকম কেউ এবং প্রধানমন্ত্রীর পুত্র ঘোষণা দিয়ে বলেছেন ডেইলি স্টার এবং প্রথম আলো বয়কট করতে হবে, প্রধানমন্ত্রীর পুত্র সজীবাদের জয়। আপনি যেখান থেকে কথা বলেছেন তার পাশ থেকেই তিনি কথাগুলো বলেছেন। পুত্রের কথা বাদ, মানে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে সরাসরি প্রচারিত সংবাদ সম্মেলন অন্তত কয়েকবার দেখেছেন। জি ফরিদাপা। না, আমি আপনি যেহেতু প্রথম আলোর কথা বললেন,
আমি একটু যুক্ত করতে চাই যে প্রথম আলো তো আমিও কিন্তু নিয়মিত লিখতাম, হ্যাঁ, তো কিন্তু সেখানেও আমার লেখাও বন্ধ হয়ে গেল এক সময়, এই কারণে যে আমি কিছু এমন বিষয় নিয়ে লিখতে শুরু করলাম যেটা প্রথম আলো একমত না। তো এগুলো হয়, এগুলো আমাদের অভিজ্ঞতা। জি আমি 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 জি ফরিদা আমি যুক্ত করি, প্রথম আলো কিন্তু গাফার চৌধুরীর কলামও বন্ধ করে দিয়েছিল। প্রথম আলো কিন্তু জনাব গাফার চৌধুরীর কলামও বন্ধ করে দিয়েছিল। আমি প্রথম আলোর বিরুদ্ধে দাঁড়াবো না, আমি ডেইলি বিরুদ্ধে দাঁড়াবো না, আমরা এটা কখনোই করব না এবং এটা আমরা করতে পারি না। ওকে, একটা পত্রিকা খালেদ যেটা বলছেন, একটা পত্রিকা তার মতের সঙ্গে, তার এডিটোরিয়াল পলিসির সঙ্গে বা সম্পাদকের মতের সঙ্গে কারো যদি অমিল থাকে এবং তিনি যদি সিদ্ধান্ত নেন যে তার কথা আমি বলবো না, তার কথা আমি, তার লেখা আমি ছাপবো না, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, তীব্র সমালোচনা করতে পারি। কিন্তু মিসাইল মেরে চালিয়ে দাও, পুড়িয়ে দাও, দখল করো, সেই কথা তো কোনো সুস্থ চিন্তার মানুষ বলতে পারে না। এবং কেন, এবং মুর্তজা ভাই খুবই ইন্টারেস্টিং, কেন? কারণ এই দুটি পত্রিকা হচ্ছে ইন্ডিয়ার সমর্থক। মাই গড, মানে ইন্ডিয়ার সমর্থক, মানে ইন্ডিয়ার টাকায় চলে, ইত্যাদি। কোনোটার কিন্তু বেস নাই, আপনি কোনোটার বেস খুঁজে পাবেন না। সবকিছুর মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে যে সে মনে করে যে এই দুটি পত্রিকায়, দুটির কথা বলি না আমি, যেহেতু প্রথম আলোর কথা বলছি, আমি ডেইলি স্টারের কথা বলছি, তারা মনে করে যে সে যা বলবে ডেইলি স্টার সেইভাবে চলতে হবে। সে সম্পাদককে ডিক্টেট করবে না, সে সম্পাদককে ডিক্টেট করবে যে ডেইলি স্টার এইভাবে চলতে হবে। আমি একটু প্রথম আলো ডেইলি স্টার, আরো অনেক পত্রিকা থাকতে পারে, শুধু প্রথম আলো ডেইলি স্টার না, আরো অনেক পত্রিকা থাকতে পারে। আমরা প্রথম আলো ডেইলি স্টার আরো অনেক পত্রিকা থাকতে পারে বলে আমি এটাকে হালকা করতে চাই না। আমি বলতেই চাই যে প্রথম আলো ডেইলি স্টারের অপরাধটা কি সেটা আসলে আমাদের বুঝতে হবে। প্রথম আলো ডেইলি স্টারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে পারে, আমি মুর্তজা ভাইয়ের সাথে 100% একমত। আমি এটা নিয়ে কন্টেন্ট অ্যানালিসিস করে দেখাতে পারি যে প্রথম আলোর অবস্থান হচ্ছে এরকম, কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের সাংবাদিকদের একটু ভয় থাকতে হবে, বা কারো সাংবাদিকের ভয় থাকতে হবে, এটা আমি একদমই সমর্থন করি না, এটা একদমই অন্যায়। এটা আমরা কেউ সমর্থন করি না। আমি একটু পত্রিকা থেকে, আমি সরকারের পক্ষ থেকেও বলতে চাই যে এটা কোনোভাবে সরকারও সমর্থন করে। আমি তারপর আপনি যদি খালেদ, আমি আরেকটা কথা বলি যে আপনি তো প্রথম আলোতে একসময় কাজ করেছেন, আপনি যদি সাংবাদিকতার স্বার্থ সংশ্লিষ্ট জায়গা থেকে কথা বলেন, সুযোগ সুবিধাগত জায়গা থেকে কথা বলেন, আমাদের এখানে যারা প্রথম আলো এবং ডেইলি স্টারকে উধাও করে দিতে চায়, কারণ বাংলাদেশের সাংবাদিকতায় সবচেয়ে বেশি এবং নির্দিষ্ট সময়ে বেতন ভাতা সহ সুযোগ সুবিধা প্রশ্ন থাকতে পারে, কিন্তু সবচেয়ে ভালো মতো দেয় হচ্ছে এই দুটি। সাংবাদিকদের সংগঠন তো উচিত প্রথম আলো এবং ডেইলি স্টার নিয়ে আমরা আরেকদিন আরো নানাভাবে আসলে কথা বলতে পারবো, যে আসলে মানে নানা বিষয় নিয়ে। আমরা একটু আবার ফরিদা ভাই আপনার কাছে আসতে চাই। ফরিদা ভাই, এই বিষয়টা মুর্তজা ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো, আপনি যদি একটু বলেন জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ডেরও মাস্টার মাইন্ড যাকে অনেকে বলে থাকেন সেই লেখক বুদ্ধিজীবী ফরহাদ মাজার সর্বশেষ এই বক্তব্য বলেছেন, অনেকে বলেন বাংলাদেশে ইসলাম কায়েম করতে হলে ফরহাদ মাজারকে নাকি কতল করতে হবে। এই যে কতল বা হত্যার হুমকি, এটাও কি আপনারা মত প্রকাশের স্বাধীনতা হিসেবে নিচ্ছেন? এই হুমকি তো ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হওয়ার কথা। যারা কতল করতে চাইছেন, মাজার ভাঙছেন, তাদের প্রতি আসলে আপনারা উদার কেন? ফরিদা। না, আমি প্রথম কথা হলো যে আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের কেউ মাস্টার মাইন্ড ছিল, সেটা ফরহাদ মাজার হোক বা অন্য কেউ হোক, কেউই মাস্টার মাইন্ড ছিল না। এটা এত বেশি স্বতঃস্ফূর্ত এবং একটা গড়ে ওঠা, মানে এটাকে হোম গ্রোন যেটা বলি, যে আপনি ধরেন আজকে কুষ্টিয়াতে যে ছাত্রগুলো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিল, একটা জাগরণ এসেছিল, ওটাতে করছে। এটা মাস্টার মাইন্ড বলা একেবারেই আমি মনে করি উচিত না। তবে হ্যাঁ, ফরহাদ মাজার অনেক লিখেছেন, সেগুলো একটা প্রভাব থাকতে পারে। অনেক ছাত্ররা এসছেন, সেটা হতে পারে, কিন্তু ছাত্রদের নিজস্ব চিন্তা ছিল। আমি মনে করি যে আমরা কাউকে মাস্টার মাইন্ড বললে, আমি কথাটা যেহেতু মাস্টার মাইন্ড শব্দটা ব্যবহার করলেন, এটা আমি ইভেন ছাত্রদের মধ্যেও যাদেরকে মাস্টার মাইন্ড বলা হয়, আমি সবার ক্ষেত্রে এটাকে নাকচ করতে চাই যে এটা আসলে এইভাবে বললে পুরো আন্দোলনটাকে আমরা আন্ডারমাইন্ড করি। জনাব মজহারকে কতল করা প্রসঙ্গে, এটা যদি এটা ফৌজদারি অপরাধ, কতল করার প্রসঙ্গে উনি নিজে একটা কথা বলেছেন, এই উত্তরটা দিয়েছেন, আমি তাকে কোট করে বলছি, যদি তাকে কতল করলে ইসলাম আসলেই প্রতিষ্ঠা হয়, তাকে কতল হতে উনি রাজি আছেন। কাজে এটার সাথে যে ইসলামের কোনো সম্পর্ক নেই, এবং এই ধরনের কথা, এগুলো আসলে খুবই মারাত্মক একটা গোষ্ঠী এগুলো ব্যবহার করছে। এগুলো আমরা সহ্য করছি বলবো না, কিন্তু আমার মনে হয় যে এগুলো সামাজিক ভাবেও এগুলোর উত্তর আসবে। এগুলো
ওকে, মানে ফরিদাকে ধন্যবাদ। সরকারি বা ফরিদাকে ধন্যবাদ। মুর্তজা ভাই, আপনি এক লাইন বলবেন কিনা? আমি আরেকটু বাড়িয়ে বলি উনারকে কোট করে, যে আমাকে ভয় দেখাবেন না, ইনশাআল্লাহ আল্লাহ নামে কতল হয়ে যাব, কিন্তু ফেসিজমকে ইসলাম বলে প্রচার করবেন না। আপনারা কোথা থেকে আসেন সেটা আমরা জানি, আপনাদের কারা পাঠায় সেটাও আমরা জানি। আপনি একটু ইলাবোরেট করবেন কিনা? দেখেন, এই জায়গাটা ফরিদাপা যেটা বলছেন বা ফরাদ ভাই যেটা বলেছেন যে আমি কতল হয়ে যাবো, রাজি আছি ইত্যাদি, এগুলো কিন্তু এত হালকা কথা না। যারা বলেন এই কাজ তারা কিন্তু সত্যি সত্যি কতলও করতে পারেন। ইতিপূর্বে তারা ছোটখাটো ভাবে কিছু নজির রেখেছেন, এই বাংলাদেশে আমরা দেখেছি। সেই আলোচনায় বিস্তারিত যাই না। কিন্তু কেউ যখন কাউকে কতল করতে চান, কেউ যখন কাউকে হত্যা করতে চান, এটাই যে আপনি বললেন না, এটা তো ফৌজদারি অপরাধ। তো সেই অপরাধটা একটা রাষ্ট্র যখন থাকে, সেই রাষ্ট্রটি, হ্যাঁ ঠিক আছে, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, অনেক কিছু ঠিক নাই, তার হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই, অনেক কিছু ঠিক আছে, আবার অনেক কিছু আছে, সেনাবাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। কিন্তু যারা এই ধরনের অপকর্ম করছে, সরকার তো মনে করছে যে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে বা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো এই সরকার তো বাংলাদেশের প্রায় সব মানুষের সরকার, আমারও সরকার, আপনারও সরকার। তো আমার সরকারকে তো আমি কি বলবো, যে অস্থির করবে কেউ, কতল করতে চেয়ে কেউ অস্থির করবে, এটা তো আমি করতে দিতে চাইবো না। তাহলে সরকারের কাজ কি? আমি তো গিয়ে ওই কতলকারীকে ধরতে পারবো না, কতলকারীকে তো ধরতে হবে সরকারকে। এখন সরকার এই জায়গাটা যেটা করছে, সরকার এক ধরনের কি বলবো, যে অনেক নরম আচরণ করছে। সেই নরম আচরণের একটা কারণ আছে, একটা কারণ হচ্ছে যে যেহেতু শেখ হাসিনা সরকার এমন শক্ত আচরণ করত, মানুষের উপরে এমন নিপীড়ন নির্যাতন করত, এই সরকার প্রথম অবস্থায় এসে কোন রকম কোন নিপীড়নমূলক ঘটনা ঘটে যায় এরকম কোন দিকে সে যেতে চায়নি। সে এতটাই সহনশীল থেকেছে। এই সহনশীল থাকার মাত্রাটা আমার ধারণা একটু বেশি হয়ে যাচ্ছে। এই সহনশীল একই সঙ্গে থাকতে হবে, এবং একই সঙ্গে কিছু কিছু জায়গাতে শক্ত, কঠিনতর ব্যবস্থা নিতে হবে। সেটা যদি নেওয়া না হয়, তাহলে কিন্তু আমাদের জন্য একটা বড় বিপদ আমার মনে হয় মুর্তজা ভাই এটি খুবই পরিষ্কার করেছেন। আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24 দেখাচ্ছিল এতক্ষণ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। এখন তারা তাদের মূল অনুষ্ঠানে অর্থাৎ টপ অফ দ্য আওয়ার নিউজে চলে যাচ্ছে। আমরা আরো কিছুক্ষণ আপনাদের সঙ্গে থাকবো। এবং ফরিদাপা, আপনার কাছে একটু জানতে চাইবো যে সরকার একটু নরম পন্থা নিচ্ছে কিনা, আপনি যদি খুব সংক্ষেপে বলেন, কারণ আমাদের শেষ প্রশ্নটাও আপনার কাছে রয়েছে। আপনি জানেন যে আপনাদের ক্যাবিনেটের একজন অ্যাডভাইজার জনাব মোহাম্মদ ফজল কবির খান, জ্বালানি উপদেষ্টা, তিনি বলছেন ক্ষমতায় যেতে রাজনীতিবিদরা উস্কুস করছেন, ক্ষমতায় থাকতে হয় দেশের প্রয়োজনে দায়িত্ব, ক্ষমতায় থাকতে নয় দেশের প্রয়োজনে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। আমি এক মিনিটে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে সরকার খুব একটু নরম পন্থা অবলম্বন করছে কিনা, আর দুই হচ্ছে রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উস্কুস করছেন, এই বক্তব্যের সাথে আপনারা সরকার, ক্যাবিনেট, প্রধান উপদেষ্টা সব একমত কিনা? আপনি যদি এক মিনিট একটু বলেন। না, প্রথম কথা হলো সরকার নরম পন্থা ঠিক না, মানে নরম শব্দটা আমি ব্যবহার করতে চাই না মুর্তজার মতো। আমার মনে হয় যে সরকার কিছুটা সহনশীল বা একটু এমন ভাবে চেষ্টা করছে যে ওই মাত্রাটা যেন বেশি না হয়। তাছাড়া পুলিশ এখনো নামেনি সেভাবে, মানে সরকার যাদেরকে দিয়ে কাজ করাবে তাদের প্রত্যেকে কিন্তু এখন মাঠে নাই। এবং সেক্ষেত্রে মানে যদি শক্ত ব্যবস্থা করতে হয় তাহলে কিন্তু যেভাবে করতে হবে। আর সেটা আমরা অনেকটা চাচ্ছি না যে আগের সরকারের মতো আমরা সবকিছুতে একেবারে তেড়ে মেরে উঠবো, সেটা আমরা চাচ্ছি না। এবং আমরা কিছুটা ওকে আপা, আমাদের আর সময় নাই, রাজনীতিবিদদের নিয়ে যদি একটু বলেন, উস্কুস করছেন রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে, ক্ষমতায়, এটি আপনাদের সম্মিলিত বক্তব্য কিনা নাকি একজন জ্বালানি উপদেষ্টার একক বক্তব্য? না, এটা যিনি বলেছেন আমি মনে করি তার বক্তব্য। এবং এটা তো আমরা এমনি দেখছি, যেটা সবাই দেখছে, যে রাজনৈতিক দলগুলো একটা চাপ সৃষ্টি করছে বা তারা একটু চাচ্ছে যে দ্রুত নির্বাচন দেয়া হোক, এগুলোর কারণে হয়তো উনি বলেছেন। কিন্তু যেটা আমরা সবাই দেখছি সেটা তো হলো যে রাজনৈতিক দলগুলো একটু অস্থিরতা দেখাচ্ছেন, সেটা আমরা তাদের কাছ থেকে সহনশীলতা আশা করি। আমরা মুর্তজা ভাইয়ের কাছে শেষ প্রশ্ন নিয়ে আসতে চাই। মুর্তজা ভাই, আপনার কাছে 1 মিনিট সময় রয়েছে, কিন্তু আমি একটি মন্তব্য পড়ার লোভ সামলাতে পারছি না, সেজন্য পড়ছি। উনি মোহাম্মদ কায়সার, উনি বলছেন খালেদ মহিউদ্দিন ইদানিং একটু বেশি জনপ্রিয় হতে চান। প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে কথা বলে বামপন্থী দলগুলো পক্ষে কথা বলতে দেখে আমি অবাক হলাম। খালেদ মহিউদ্দিন ভাই ইদানিং বেশি জনপ্রিয় হতে চান, প্রথম আলো এবং ডেইলি স্টারের পক্ষে কথা বলে। ইন্টারেস্টিং। মুর্তজা ভাই, আমি আপনার কাছ থেকে আসলে এটি একটি প্রশ্ন, মানে কি এটি হচ্ছে এরকম, আপনি কবে নাগাদ চান যে এই সরকার নির্বাচনের ডেট ঘোষণা করুক, নির্বাচন দেখ, এবং পরবর্তী সরকার যিনি জনগণের ভোট নিয়ে আসবেন তারা ক্ষমতায় আসুক? আপনার 1 মিনিটে যদি আমি চাই সরকার যে সংস্কার কমিশন গুলো গঠন করেছে, সেই সংস্কার কমিশন গুলো যে সময়ে প্রতিবেদন দেওয়ার কথা তারা সেই সময়ে প্রতিবেদনটা দিয়ে দিবে। অর্থাৎ 3 মাসে দেওয়ার কথা, 3 মাস বা ম্যাক্সিমাম 4 মাসের মধ্যে প্রতিবেদনটা দিয়ে দিবে। প্রতিবেদনটা দেওয়ার পরে সরকার বসবে, আলোচনা করবে, কোনটা সে এখন বাস্তবায়ন করবে, কোনটা করবে না, কোনটা রেখে যাবে।
সেই সময় গিয়ে সরকার সুনির্দিষ্ট করে একটা তারিখ ঘোষণা করবে, যে আমরা হয় সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে, অথবা বলবে যে আমরা 2025 সালের ডিসেম্বরে নির্বাচন করব, অথবা বলবে যে আমরা 2026 সালের মার্চ বা এপ্রিলে নির্বাচন করব। এই অনুযায়ী একটা ঘোষণা সরকারকে দিতে হবে, যাতে রাজনীতিবিদরাও যে উসখুস করার কথা বলে না, দ্রুত নির্বাচন দেন, যেটার কথাই বলেন না কেন, ওই কেন্দ্রিক কোন রকম কোন অস্থির অবস্থার মধ্যে আমাদের যেতে না হয়। ওকে, মুর্তজা ভাই আপনাকে অনেক ধন্যবাদ ফরিদা আপা। আপনাকেও, আপনারা জানেন দর্শক যে